আমাদের সকল মান সম্মান নষ্ট করে তোমার গুণধর ছেলে চলে এসেছে। যাও, তাকে সুন্দর করে বরণ করে নিয়ে আসো। এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? না থাক, কিছু না। কলিং বেলের শব্দ শুনে নাদিয়া বলল, ভাইয়া, তুই অনেক খারাপ। তোর জন্য মা বাবা অনেক কষ্ট পেয়েছে। তোকে আমি বাড়িতেই ঢুকতে দিব না। দাঁড়া তুই। সাজিদের আম্মু দরজা খুলে দিয়ে অবাক হয়ে যায়, কারণ দরজার সামনে অনিকা দাঁড়িয়ে রয়েছে। সাজিদের আম্মু অনিকাকে দেখে একদম চুপ হয়ে যায়। সাজিদের আম্মু এমন চুপ দেখে অনিকা বলে ওঠে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলতে পারছে না, সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। মা, ও মা, কি হলো? আপনি এভাবে তাকিয়ে রয়েছেন কেন? আমাকে ভেতরে যেতে দেবেন না? ওহো, তুমি কি কিছু বলছিলে? বলছি যে আমি তো এসেছি, আমাকে কি এখন ভেতরে যেতে দেবেন না? মা, তুমি সত্যি এসেছো? আমি এসেছি তো। আর আপনি কান্না করছেন কেন মা? এটা খুশির কান্না। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছো। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে ধরে দেখুন। সাজিদের আম্মু তাকে ধরে দেখে বুঝতে পারলেন যে অনিকা সত্যিই এসেছে। সাজিদের আব্বু এত কথার আওয়াজ শুনে বললেন, তোমরা এত জোরে কথা বলছো কেন? সাজিদের আব্বু উক্ত কথা বলতে পারলেন না, কারণ তার চোখ অনিকার দিকে চলে গিয়েছিল। তিনি যেন বিশ্বাসই করতে পারছে না অনিকা এসেছে। ঘরের সবাই অনিকাকে দেখে অবাক হয়ে যায়, যেন কিছুই বলতে পারছে না। অনিকা সবাইকে এমন অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, কি হলো তোমাদের? তোমরা কোনো কথা বলছো না কেন? মা, তুমি সত্যি এসেছো? হ্যাঁ বাবা, আমি এসেছি। কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? না মানে আসলে এমনি, তুমি আসবে আমি স্বপ্নেও ভাবি নাই। আর তুমি ওকে ওখানেই দাঁড় করিয়ে রাখবে? ভেতরে নিয়ে এসো ওকে। সাজিদের আম্মু তাকে ভিতরে নিয়ে যায়। তিনি অনিকাকে নিয়ে নাদিয়ার সামনে যান, কিন্তু নাদিয়া কোনো কথা বলছে না। নাদিয়া, এই নাদিয়া, এই নাদিয়া, কোথায় হারিয়ে গেলি রে? কি হয়েছে? কিছু না আম্মু। যা, আনিকাকে নিয়ে রুমে যা। নাদিয়া তাকে রুমে নিয়ে গেল। ভাবি, আজ থেকে এটা আপনার রুম। আচ্ছা ঠিক আছে নাদিয়া। আপনি আমার নাম জানলেন কি করে? তোমার ভাইয়ের কাছে শুনেছিলাম। আচ্ছা, আপনার যা যা লাগবে সব প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি ইনশাল্লাহ সাথে সাথে উপস্থিত হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আপনি জানেন, আপনি আসাতে আমাদের পরিবারের সবাই সহ আমি অনেক খুশি হয়েছি। সেটা তো তোমার মুখ দেখেই বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি একটু আম্মুকে সাহায্য করতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। নাদিয়া যাওয়ার পর অনিকা শয়তানি হাসি হাসতে থাকে। চিন্তা করো না নাদিয়া, আমি এখানে আসায় তুমি যত খুশি হয়েছো তার থেকে 1000 গুণ বেশি কষ্ট তুমি পাবে যখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তার ঠিক কিছু সময় পর অনিকার বাবা তাদের বাসায় চলে আসে। তাকে দেখে সাজিদের আব্বু বলে, আরে বেয়াই মশাই, আপনি কখন আসলেন? এই এখনই। মেয়েটা কিছু না বলে সোজা বাসায় এসে পড়েছে। দেখতে আসলাম তার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে কিনা। আপনি কোনো চিন্তা করবেন না, ওর কোনো অসুবিধা আমরা হতে দেব না। সাজিদের অসুবিধা না হলেই ভালো। সাজিদের আব্বু অনিকার আব্বুর কথার ধরন বুঝে ফেললেন। উনি কি বোঝাতে চাচ্ছেন সেটাও বুঝে ফেললেন, তাই তিনি মাথা নিচু করে ফেললেন। আর এদিকে অনিকা সাজিদকে ফাঁসানোর জন্য আরও প্ল্যান বানাতে থাকে। অনিকা বেশ কয়েক মিনিট বসে থেকে বসার ঘরে যায়। সেখানে গিয়ে শুনতে পায় তার বাবা বলছে, কি হলো? অনেকক্ষণ ধরেই তো এখানে আছি, আপনার ছেলের তো কোনো নামগন্ধ পাচ্ছি না। না মানে আসলে থাক, আর মানে মানে করতে হবে না। আপনার ছেলে মনে হয় না আর বাড়িতে ফিরবে। তা কোথায় গেছে তা সম্পর্কে কিছু জানেন? এটাও জানতে পারেন নাই আপনারা কিরকম মা বাবা? আমার বোঝা হয়ে গেছে, ছেলে কখন কোথায় যায় কি করে তা সম্পর্কে একটু ধারণা নাই আপনাদের।
নেহাত মেয়েটা জোর করে এখানে চলে এসেছে, নাইলে এরকম নিকৃষ্ট পরিবারে পাঠানোর কোনো ইচ্ছা আমার ছিল না। অবশ্য আমি বেশি দিন এই পরিবারে থাকতেও দেব না। কিছুদিনের মধ্যেই ওকে আবার এখান থেকে নিয়ে যাব। ততদিন আমার মেয়েটার একটু খেয়াল রাখবেন, না হলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। অনিকার আব্বু হাসি মুখে সাজিদের আব্বুকে শাসিয়ে গেল। তার মুখে এরকম কথা শুনে অনিকা চিন্তিত হয়ে গেল। আসলেই তো, তাকে তো এখনো বাড়িতে দেখলাম না, না তার কোনো উপস্থিতি টের পাচ্ছি। জোরে মারার কারণে আবার মরে টরে যায়নি তো? না, ও মরলে চলবে না। ও মরলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। ওর যদি কিছু হয় তাহলে ওদের খবর আছে। এইসব বলে অনিকা অনেকটা রাগ নিয়ে তার ব্যাগ থেকে মোবাইল বের করে ফোন দেয়। এই, তোরা ওকে কতটা মেরেছিস? কেন? আপনি যতটুকু বলেছেন ততটুকুই মেরেছি। কোনোভাবে মেরে ফেলিসনি তো? না, মেরে ফেলেনি, শুধু হাত ভেঙেছি। তাহলে এখনো বাসায় আসছে না কেন? বল, তোরাই জানিস ওর কি করেছিস। ওর যদি কিছু হয় না তাহলে তোদের আমি ছাড়বো না, মনে রাখিস। এই বলে অনিকা ফোন রেখে দেয়। সে বসার ঘরে গিয়ে সবার সাথে কথা বলা শুরু করে দেয়। এদিকে বিকেলের দিকে সাজিদের জ্ঞান ফিরে আসে। সে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। হাত দিয়ে মাথা ধরতে গিয়ে খেয়াল করলো তার হাত উপরে উঠাতে পারছে না। তারপর সে দেখলো তার হাতের কনুই থেকে পুরো আঙুলগুলোই ব্যান্ডেজ করা, আর হাতের কনুই থেকে কবজা পর্যন্ত প্লাস্টার করা। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5:44 বাজছে। কিছুক্ষণ পর ডাক্তার রুমে প্রবেশ করে। সাজিদ ডাক্তারকে দেখে বলল, আমি কোথায়? আমার কি হয়েছে? আপনি এখন হাসপাতালে আছেন। প্রায় 17 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে। আপনার হাতের এই অবস্থা কে করেছে? সাজিদের গতকালের ঘটনা মনে পড়ে যায়। সাজিদের মেজাজটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। শরীরটা খারাপ ছিল, না হয় তোদের অবস্থায় খারাপ করে দিতাম। তোদের মতো গুন্ডাদের মারতে আমার লাঠি ছোড়া দরকার নেই, আমার এক হাতেই যথেষ্ট। তোদের ভাগ্য ভালো আমার শরীরটা খারাপ ছিল, না হলে এমন অবস্থা করতাম যে আয়নায় নিজের চেহারা দেখে নিজেই কেঁপে উঠতি। মনে মনে রাগে গজগজ করে। আপনি বিড়বিড় করে কি বলছেন? কিছু না। আমার হাতের কি সমস্যা হয়েছে? আপনার হাতের আঙুলগুলো কেটে গেছে, আর আপনার ভাগ্য ভালো হাতটা একটুর জন্য ভাঙেনি, শুধু ফেরে গিয়েছে। এগুলো ঠিক হতে কয়েকটা সপ্তাহ সময় লাগতে পারে। সময় মতো ওষুধ খেলে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমি কি এখন বাড়ি যেতে পারবো? আপনার শুধু হাতে সমস্যা হয়েছে, তাই আপনি যে কোনো সময় ইচ্ছে করলে বাড়ি যেতে পারেন। সাজিদের বাড়ি যাওয়ার মনটা কেমন যেন করছিল। সাজিদ আরও কিছুক্ষণ কথা বলে সব কিছু ভালোভাবে জেনে নেয়। তারপর সে হাসপাতালের বিল পরিশোধ করে বেরিয়ে আসে। সাজিদের আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সে তার নিজের বাড়ির কাছাকাছি আছে। সে একটা মসজিদে ঢুকে নামাজ আদায় করে নেয়। তারপর সে নিজের বাড়ি রওনা দেয়। সাজিদের আব্বু আমুর অনেক জোরাজোরিতে অনিকার আব্বু তাদের সাথে রাতের খাবার খেতে বসে। রাতের খাবার শেষ করে অনিকার আব্বু এক ফাঁকে অনিকাকে ডাক দেয়। আনিকা, এখানে এসেছিস, থাকার সিদ্ধান্ত নিয়েছিস, আমি না করব না। জানি তো বাবা। ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে যা বলে এসেছিস, যদি আমি শুনেছি এরকম কিছু করতে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরে তুমি চিন্তা করো না তো, আমি তেমন কিছুই করবো না। মনে থাকে জানো? থাকবে আব্বু। অনিকার আব্বু তারপর সাজিদের আব্বুকে বলে, আচ্ছা, আমি এখন যাই, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। আপনারা আনিকাকে দেখে রাখিয়েন, ও কোনো ভুল করলে কিছু মনে করিয়েন না। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, ওর কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলুন। সাজিদের আব্বু দরজার দিকে এগিয়ে দরজা খুলে যা দেখলেন তাতে সাজিদের আব্বু সহ ঘরের সবাই অবাক হয়ে গেছে। কারণ দরজার সামনে সাজিদ এসে উপস্থিত হয়েছে। সাজিদের ডান হাতটা কনুই থেকে একদম আঙুল পর্যন্ত ব্যান্ডেজ করা। তাকে এই অবস্থায় দেখে বাড়ির সবাই একদম এক দৃষ্টিতে সাজিদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর তার মা বলে ওঠে,
এ কি সাজিদ, তোর এই অবস্থা হলো কি করে? সাজিদের কোনো খেয়াল নেই, কারণ সাজিদ এখানে অনিকাকে এবং তার বাবাকে আশা করেনি। এইটাও মানা যেত, কিন্তু তার এমন করুণ অবস্থা যেন সাজিদ লক্ষ্য করলো অনিকা তার দিকে মুচকি হাসছে। তার মনে সন্দেহ সৃষ্টি হলো, তার তো হাসার কথা না। তাহলে কি? সাজিদ এইরকম চিন্তা করছিল এমন সময়। কিরে, কথা বলছিস না কেন? আহ মাগো। কিরে, তুই চিৎকার করলি কেন? ওগো, তুমি একটু দেখো না আমার ছেলেটার এ কি হয়ে গেল। আহ মা, কি শুরু করলে বলো তো? আমি একদমই ঠিক আছি। তো এভাবে চিৎকার করলি কেন? আরে তুমি আমার ব্যথা জায়গায় হাত দিয়ে ফেলেছো। ও, আমি খেয়াল করিনি রে। আরে না না, কোনো ব্যাপার না। একটু দূরে দাঁড়িয়ে থেকে তার বোন নাদিয়া এবং নূর এবং তার ভাই সাবিত সাজিদের অবস্থা দেখছিল। তাদের মনে ভাইয়ের জন্য যতই রাগ থাকুক না কেন, তাদের ভাইয়ের প্রতি ভালোবাসাটা রাগের থেকে অনেক বেশি। নাদিয়া বলে ওঠে, আম্মু, তুমি তো দেখছোই ভাইয়ার কি অবস্থা, তারপরেও তুমি ওখানে দাঁড় করিয়ে রাখবে? হ্যাঁ আম্মু, তুমি কি বোঝো না এখন কি করতে হবে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। নাদিয়া, তুই তোর ভাইয়াকে নিয়ে সোফায় বসা, আমি খাবার নিয়ে আসছি। না আম্মু, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, যা নাদিয়া, তোর ভাইয়াকে ঘরে নিয়ে যা। নাদিয়া তার ভাইকে ঘরে নিয়ে যায়। সাজিদ ঘরে গিয়ে শুয়ে পড়ে। দেখেছো আমার ছেলের কি অবস্থা, আর তুমি কি না কাল থেকে ওর নামে কি সব বলে যাচ্ছিলে। তুমি তো মনে হয় এটাই চেয়েছিলে, এবার খুশি তো? কি বলছে সব? আমি ওর খারাপ চাইবো কেন? ও তো আমার ছেলে নাকি? তুমি থাকো তোমার চাওয়া নিয়ে, আমি ওর কাছে গেলাম, না জানি কাল থেকে কিছু খেয়েছে কিনা। বলেই চলে গেল। অনিকের আব্বু বলল, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাজিদ এতক্ষণ কোথায় ছিল, আর ওর এই অবস্থাই বা কে করেছিল? এইটা তো আমিও ভাবছি। বেআই মশাই, হুম একটা কথা ছিল। বলুন। না মানে বলছিলাম কি, আমার না অফিসে এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। জানি এখন আমার এখানে থাকা প্রয়োজন, কিন্তু কি করব বলেন, আমার ওখানে উপস্থিত থাকা প্রয়োজন। তো একটু যদি অনুমতি দিতেন। আরে এখানে অনুমতি নেওয়ার কি আছে? আপনি মিটিংয়ে গিয়ে অংশগ্রহণ করুন। ধন্যবাদ আপনাকে। আমি আবার কালকে ওর মাকে নিয়ে আবার এখানে আসব। আচ্ছা ঠিক আছে, আসিয়েন। আচ্ছা, এখন চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিকার আব্বু অফিসে চলে যায়। অনিকা সহ সবাই একটু সাজিদের কাছে যায়, গিয়ে সাজিদকে ঘটনা জিজ্ঞাসা করে। সাজিদ অফিস থেকে বের হওয়ার পর তার সাথে যা কিছু হয় সব বলে দেয়। তার আব্বু তাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু তার আম্মু তাকে থামিয়ে দেয়। তারপর সবাই সাজিদকে রেখে তার ঘর থেকে বের হয়ে যায়। সবাই বের হয়ে যাওয়ার পর অনিকা তার কাছে এসে বলে, হাত কি ভেঙেছে নাকি আস্ত আছে? মানে বুঝো না, হাত এখনো আছে না গেছে? কি হলো আমার স্বামী, চুপ করে গেলে যে? কিছু বলো। থাক, তোমার বলতে হবে না, আমি নিজেই দেখে নিচ্ছি। আহ কি করছেন? ব্যথা পাচ্ছি তো। আমি তো ব্যথা দেওয়ার জন্যই ধরেছি, তো এখন ব্যথা পাবার বদলে মজা পাবি নাকি? মানে সব সময় এত মানে মানে করিস কেন? একবারই বুঝতে পারিস না? এখন কথা না বল, তোর ভাঙা হাত দেখতে দে। কেন? কেন কি? আমার স্বামী না তুমি? তোমার হাতের যত্ন তো আমারই করতে হবে, তাই না? সাজিদ অনিকার এমন ব্যবহারে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে চুপচাপ অনিকার কাজকর্ম দেখছিল। তুই কি এটাই ভাবছিস? যদি এটা ভেবে থাকিস তাহলে তোর ধারণা ভুল। আমি তোর হাত দেখছি, যাতে আমি তোর কাছে পাঠিয়ে তারা ঠিকমতো কাজ করছে কিনা এটাই দেখার জন্য। তার মানে তুমি তাদেরকে আমার নিকট পাঠিয়েছিলে? তোর কি মনে হয় রাস্তায় এসে কয়েকটা ছেলে কিছু
চাওয়া নেই বাওয়া নেই, তোকে এসে শুধু শুধু পেটাবে, তাদের কোনো উদ্দেশ্য নেই। বোকা ছেলে। তুমি কেন করলে এটা? তুই এই হাত দিয়েই আর কারোর গালে থাপ্পড় মারিসনি। আনিকা সুলতানার গায়ে হাত দিয়েছিস, আনিকা সুলতানার। আহ আনিকা, ব্যথা পাচ্ছি, হাতটা ছেড়ে দাও। কেন কেন হাত ছেড়ে দিব কেন? আমি খুবই ব্যথা পাচ্ছি, প্লিজ আনিকা হাতটা ছেড়ে দাও। আহ প্লিজ এরকম করো না, প্রচণ্ড ব্যথা পাচ্ছি, দয়া করে হাতটা ছেড়ে দাও। তোর এই ব্যথা থেকে কয়েক গুণ বেশি অপমানিত আমি ওই দিন রাস্তায় হয়েছিলাম। তোর ওই হাত দেখলেই আমার রাগে মাথা জ্বলে যেত। অপেক্ষায় ছিলাম কবে তোর হাত ভাঙব। এখন আমি তোর জীবনে এসে গেছি। যতদিন থাকবো ততদিনে তোর এই হাতের মতো তোর সকল সুখ শান্তিও ভেঙে গুড়িয়ে দিব। কথাটা মনে রাখিস। এই কথা বলে অনিকা হাতটা জোরে ছুঁড়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সাজিদের হাতটা অনিকা এত জোরে ধরেছিল যে সাজিদের চোখে পানি এসে যায়। সাজিদ ভাঙা হাত নিয়ে ছলছল চোখে অনিকার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে সাজিদের আম্মু সাজিদের জন্য খাবার নিয়ে আসে। খাবার নিয়ে আসার সময় নাদিয়া বলে, আম্মু তুমি খাবারটা আমাকে দাও, আমি ভাইয়াকে দিয়ে আসছি। তুই দিয়ে আসবি? হ্যাঁ আম্মু, তুমি আমাকে দাও তো। আচ্ছা ঠিক আছে, এই নে। তারপর নাদিয়া খাবারটা নিয়ে সাজিদের রুমে যায়। সাজিদ তখন নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। ভাইয়া আসবো? কে ও? তুই আয়। অনুমতি নিচ্ছিস কেন? না এমনি, নে খাবারটা খেয়ে নে, সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি। তা ঠিকই বলেছিস। সাজিদ প্লেটটা নিয়ে প্লেটের দিকে তাকিয়ে থাকে, কিন্তু খায় না। কি হয়েছে ভাইয়া, খাচ্ছিস না কেন? খাবো কি করে, হাতটা তো ভাঙা। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। নাদিয়া তারপর প্লেটটি নিয়ে সাজিদকে খাইয়ে দিতে থাকে। সাজিদের প্রতি তার বোনের এই ভালোবাসা দেখে সাজিদ চোখের পানি ফেলে দেয় আর ভাবে, ইস যদি এই জায়গায় অনিকা থাকতো তাহলে কি ভালোই না হতো। তুই কাঁদছিস কেন ভাইয়া? না কিছু না বোন, চোখে কিছু মনে হয় পড়েছে, তাই পানি বের হচ্ছে। তুই তো ঠিক করে মিথ্যেটাও বলতে পারিস না দেখছি। বোন তুই একটু দোয়া করিস যাতে তোর ভাইয়ের এই হাতটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। চিন্তা করো না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। নাদিয়া তারপর সাজিদকে খাবারটা খাইয়ে দেয়। তারপর সে সাজিদের জন্য ওষুধ নিয়ে আসে। ওষুধ খাইয়ে দেওয়ার পর নাদিয়া বলে, আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কি প্রশ্ন? তোর কি এমন দরকার ছিল যে তুই ওই রাতের মধ্যে ফাইল চুরি করার জন্য গিয়েছিলি? তুই যে চাকরিটা করতি তাতে কি টাকা পয়সার অভাব ছিল? কি বলছিস এসব? আমি আর চুরি করতে যাব কেন? ঠিক বলছি আমি, তোর কি টাকা পয়সার এতই লোভ ছিল যে তোকে ভাবিকে বিয়ে করতে হলো? জানিস, তোর জন্য আমার মা বাবা তাদের পরিবারের লোকজনকে অনেকে কথা শুনিয়েছে। তোর জন্য আমার মা বাবা অনেক কষ্ট পেয়েছে। তুই কাজটা একদম ঠিক করিসনি। আচ্ছা কি উল্টাপাল্টা বলছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে। তুই একটা মেয়েকে ভালোবাসতিস, এই কথাটা আগে বলতে পারতি, তাহলে আমাদের এত বড় অপমান মাথায় নিতে হতো না। আমি আর একজনকে ভালোবাসি? আচ্ছা তোদের এসব কে বলেছে বলতো? কি আবার ভাবি? কি আনিকা? হ্যাঁ, ভাবি আমাদের সব বলেছে। তোর এই চেহারাটার পেছনে যে এত খারাপ একটা মনোভাব আছে আমি জানতাম না। বিশ্বাস কর বোন, ওসব সত্যি না। বিশ্বাস? আর তোকে কিভাবে? অবাক হয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। তুই অনেক খারাপ ভাইয়া, তুই অনেক খারাপ। তোর জন্য এই প্রথম আমি আম্মু আব্বুর চোখে পানি দেখেছি। নাদিয়া এসব বলে তাকে খাইয়ে দিয়ে চলে যায়। নাদিয়া এসব বলে তাকে খাইয়ে দিয়ে চলে যায়। অনিকার উপর সাজিদের মেজাজ খারাপ হতে থাকে।
কারণ অনিকা নিজে সব দোষ করে সকল দোষ সাজিদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তার এখন কি করা উচিত বুঝতেই পারছে না, তাই সে মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পর অনিকা সকল কাজ শেষ করে ঘুমানোর জন্য ঘুমে আসে। সে এসে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছিল, এমন সময় সাজিদ বলে ওঠে, তুমি সবাইকে আমার নামে মিথ্যা কথা বলেছো কেন? মন চেয়েছে তাই। তোমার মন যাবে বলে কি তুমি যা ইচ্ছে তাই করবে? অবশ্যই। তোমার এরকম করাটা মোটেই উচিত হয়নি। জানো তোমার জন্য আমার আব্বু আম্মু কতটা অপমানিত হয়েছেন? কে কি অপমানিত হলো না হলো তা আমার দেখা বা জানার বিষয় নয়। তাহলে তুমি কি করতে চাচ্ছ? আমি শুধু চাচ্ছি তোকে কষ্ট দিতে দিতে তোর জীবনটাকে দুর্বিষহ করে দিতে। তাই বলে তুমি আমার পরিবারকে টেনে আনবে কেন? তুমি যা করার আমার সাথে করো। তোকে কষ্ট দেওয়ার জন্য যদি 1000 তোর পরিবারকে টেনে আনতে হয় তাহলে আমি তাও আনতে রাজি আছি। কি? তোমার মন মানসিকতা এতটা নীচ আমি তো কল্পনাই করতে পারিনি। আমার মন মানসিকতা আরো কত নীচ তা তুই কিছুদিনের মধ্যেই বুঝে যাবি। এখন সর। কেন সরবো কেন? আমি বিছানায় ঘুমাবো। তাহলে সরতে হবে কেন? তুই কি মনে করেছিস তোর মতো ফকিরের বাচ্চার সাথে আনিকা সুলতানা থাকবে? মামা বাড়ির আবদার নাকি আমার বাড়িতে এসে আমাকে বিছানা থেকে তুলে দেওয়ার? যদি থাকতে মন না চাই তাহলে নিজের বাড়ি থেকে বিছানা নিয়ে এসো। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয়েছে তখন তুই আমার সাথে শুয়ে পড়। অনিকা সাজিদের সাথে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ শোয়ার পর তার হাতের ওপর অনিকার হাত না জানি কি যেন পড়ল। সাজিদ ব্যথায় আহ করে মৃদু চিৎকার দিল। সাজিদ সাবধানে হাতটা রেখেছিল, কিন্তু শেষমেশ যে ভয়টা পেল সেটাই হলো। সাজিদের যেন ব্যথায় জান যায় অবস্থা। সে দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে সহ্য করতে না পেরে অনিকাকে ডাক দিল, আনিকা, এই আনিকা। আহ আনিকা, এ আনিকা ওঠো, আমি ব্যথা পাচ্ছি, হাতটা ছেড়ে দাও প্লিজ। ওহ মরে গেলাম রে। আল্লাহ তুমি বাঁচাও আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি একটু দয়া করো। কিরে এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? ঘুমের মধ্যেই চোখ বন্ধ করে। তুমি মনে হয় আমার হাতের উপর শুয়ে আছো, ছেড়ে দাও হাতটা, প্রচণ্ড ব্যথা পাচ্ছি। চুপ, একদম চুপ। তোকে তো আগেই বলেছিলাম আমার সাথে এসে শুসনি, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তোর এখন আবার চিৎকার করছিস কেন? এখন কি সবাইকে ডেকে জানানোর ইচ্ছা আছে যে আমি তোকে ইচ্ছে করে ব্যথা দিয়েছি? অনিকার মুখে সত্য কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। তাহলে অনিকা কি তাকে ইচ্ছা করেই ব্যথা দিয়েছে? তাহলে কি সে এতক্ষণ ঘুমের অভিনয় করছিল? যদি এরকম কিছু বলার চেষ্টা করিস তাহলে তোর কি এমন হাল করব তুই ভাবতে পর্যন্ত পারবি না। চোখ খুলে বড় বড় করে তাকিয়ে, এখন যদি বাকি রাতটা ঠিকমতো থাকতে চাস বা এই বাড়ির সবাইকে ঠিকমতো ঘুমোতে দিস তাহলে এখান থেকে ভাগ। তুমি শুধু হাতটা ছেড়ে দাও প্লিজ, প্রচণ্ড ব্যথা পাচ্ছি। আহ মাগো। ও আচ্ছা, এবার যা এখান থেকে আর আমাকে শান্তিতে ঘুমোতে দে। অনিকা সাজিদের হাতটা ছেড়ে দেয়। হাতটা ছেড়ে দিয়ে সে শুয়ে পড়ে, আর সাজিদ হাতটা ছাড়া পেয়ে বিছানা থেকে নেমে যায়। সাজিদের হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে হাত বুলাতে বুলাতে সোফায় যায়। সে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সে অনিকার দিকে তাকায়। তার এত সুন্দর নিষ্পাপ একটা চেহারা রয়েছে, কিন্তু তার মনটা একদমই কুৎসিত। সে এত কিছু না ভেবে সোফায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সাজিদের ঘুম ভাঙে আজানের মিষ্টি শব্দে। সে উঠে উজু করে। হাতটা ব্যান্ডেজ করা থাকায় খুব সাবধানের সহিত তাকে উজু করতে হয়, কারণ ডাক্তার বলেছিল ব্যান্ডেজের ভিতরে ভিজলে হাতের সমস্যা হতে পারে। সে উজু করে মসজিদে সালাত আদায় উদ্দেশ্যে রওনা দেয়। মসজিদে যাওয়ার পর সব মুসলিম তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে পাত্তা না দিয়ে সালাত আদায় করে নেয়। সালাত আদায় করার পর অনেকেই তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কিভাবে হলো। সে কাউকে তেমন কিছুই বলে না, সে এটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। তারপর সে মসজিদ থেকে এসে দেখে অনিকা ঘুমিয়ে রয়েছে। অনিকাকে ডাক দেওয়ার ইচ্ছা থাকলেও ইচ্ছাটাকে মাটি দিয়ে সে কোরআন পড়া শুরু করে। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করার পর সে আবার ঘুমিয়ে পড়ে।
ঘুমানোর পর সে অনুভব করে তার উপর কিছু একটা পড়েছে। সে চমকে ঘুম থেকে উঠে পড়ে। সে দেখে তার পুরো শরীর ভেজা। সে তাকিয়ে দেখে অনিকার অফিসের পোশাক পরে জগ আর মগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাজিদের বুঝতে বাকি থাকলো না যে এই কাজ কার। তার মেজাজটাই খারাপ হয়ে গেল। সে অনিকাকে বলে ওঠে, এটা কি ধরনের অসভ্যতা? এভাবে কেউ কাউকে ঘুম থেকে তোলে? ফকিন্নির বাচ্চা ফকিন্নি, বেলা কয়টা বাজছে তোর কোনো খেয়াল আছে? বেলা কয়টা বাজলো না বাজলো সেটা ভেবে আমার লাভ কি? মানে তুই অফিসে যাবি না? অফিসে যাব? অফিসে যাবি না মানে কি ভাবছিস? নাকি অফিসের মালিককে বিয়ে করেছিস বলে অফিসে যাওয়া লাগবে না? না মানে আসলে অবশ্য তোর আর কি দোষ? তোরা ছোট লোকেরা তো এমনই। আনিকা। কি আনিকা কি? দেখ, আমার সাথে জোর গলায় কথা বলতে আসিস না, না হলে তুই সহ তোর পুরো পরিবার পথে বসে যাবি। এখন বাজে সকাল 9টা। ঠিক 9:30টার দিকে যদি অফিসে তোকে না দেখি তাহলে তো চাকরি কি করে থাকে আমি দেখে নিব। আমি এই অবস্থায় অফিস কি করে করব? শুধু তোর হাতেই ভেঙেছে, মরে টরে তো যাসনি। অবশ্যই চাকরি ছেড়ে দিলে ঘরে বসে আরামে থাকতে পারিস, সমস্যা নেই। না না, আমি চাকরি ছাড়বো না। যদি তাই চাস তাহলে ঠিক 9:30টার দিকে অফিসের মধ্যে উপস্থিত থাকবি। আর তোর সাথে যা কিছু হয়েছে তা কাউকে বলিস না। তাহলে কি হতে পারে আশা করি তুই বুঝতে পারছিস। সাজিদ মাথা নাড়ালো। তুমি কি এই পোশাক পরে অফিসে যাবে? হ্যাঁ, কেন? না মানে এই পোশাক তো শালীন পোশাক নয়। এই পোশাক তো তোমার পরা একদমই উচিত নয়। তোকে বলতে হবে আমি কি পরবো না পরবো? তুমি কি জানো তুমি কত সুন্দরী? তুমি যেখানেই যাও সেখানেই সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, শুধুই তোমার সৌন্দর্যের কারণে। আমি যে সুন্দরী সেটা আমিই জানি, তোকে নতুন করে বলতে হবে না। আর আমি চাই সবাই আমার দিকে তাকিয়ে থাকুক। কিন্তু তুমি জানো না তোমার এই সৌন্দর্যের কারণে হাজার হাজার পুরুষ হয়তোবা তোমাকে দেখে পাপ কর্মে লিপ্ত হয়। তুমি জানো এসব পাপ তোমাকে বহন করতে, তোমার বাবাকে বহন করতে হবে, আমাকেও বহন করতে হবে। বুঝতে পারছো না কেন? আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি তো তোকে বললামই আমাকে ধর্ম সম্পর্কে জ্ঞান দিতে আসবি না। এত কিছু করলাম তারপরেও কি লজ্জা করে না আমাকে এসব বলতে? আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার বউ। আমার বউ যদি উল্টা পথে চলে তাহলে আমি তো অবশ্যই বলবো, তা নয় কি? আর তাছাড়া স্বামী হিসেবে তো এইটা আমার কর্তব্য। তুমি এরকম অসভ্য অশালীন ড্রেস পরে থাকবে আর আমি চুপ করে থাকবো? ফকিন্নির বাচ্চা, আমাকে বউ বলতে কি তোর একটু লজ্জা করলো না? তোর কি এমন যোগ্যতা আছে হ্যাঁ আমার বর হওয়ার বলতো? আর কি জানি বললি স্বামী? আমি ইচ্ছে করলে কিনে নিয়ে সারা জীবন তোকে আমার গোলাম বানিয়ে রাখতে পারবো। তুই কার টাকায় চলছিস এখন ভুলে গেলি? আবার আমার সামনে অধিকার ফলাতে আসিস? শোন, তোকে যদি আমি আর এরকম কোনো কথা বলতে শুনেছি তাহলে মনে রাখিস তারপর যেটা ঘটবে সেইটা তোর জন্য একটু ভালো হবে না। আমি আমার ইচ্ছে মতো চলবো, তোকে আমার কোনো জিনিস নিয়ে নাক গলাতে হবে না। বামন আছিস বামনই থাক, চাঁদ ধরার চেষ্টা করিস না। বলে অনিকা জগ আর মগটি রেখে চলে গেল। সাজিদের খুবই খারাপ লাগলো। অনিকাকে তো খারাপ কিছু বলেনি। অনিকাকে সাবধান করার জন্যই সাজিদ এই কথা বলেছে, আর অনিকা তাকেই অপমান করলো। সাজিদের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাজিদ তারপর বসা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। সাজিদ ওয়াশরুমে গিয়ে খুব সাবধানতার সহিত গোসল করলো। তার হাতের ব্যান্ডেজটাকে সাবধানে রেখে কোনো মতে শাওয়ার নিয়ে বেরিয়ে গেল। তারপর সে অফিসের পোশাক পরে ড্রয়িং রুমে চলে আসলো। তার পোশাক পরিহিত অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করে উঠল, কিরে তুই এই পোশাক পরে কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি আম্মু। কি, তোর না শরীর খারাপ? তুই এই অবস্থায় অফিসে যাচ্ছিস কি করে? সাজিদের পাশে অনিকা দাঁড়িয়েছিল। সাজিদ অনিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আম্মু, আমার সেখানে যাওয়া প্রয়োজন। আচ্ছা মা, দেখো তো ও এসব কি পাগলের মতো বলছে। কালকেও তার সাথে এত বড় ঘটনা ঘটলো
আর আজ সে কিনা অফিসে যেতে চাচ্ছে। আমি বোঝাতে পারবো না মা, বরং আপনি ওকে বোঝান। ওকে আমি কাল রাত থেকেই বারবার বলছি অফিসে তোমাকে যেতে হবে না, কিন্তু কে শোনে কার কথা? ও আমার কথা শুনলই না। বাহ বাহ, কি অভিনয়! তোর তো নাটক কিংবা সিনেমায় থাকার কথা রে। দেখেছিস, আনিকা মাও বলছে যেতে হবে না, তারপরেও তুই কেন অফিসে যাওয়ার জন্য এমন করছিস? মা, ও অফিসের বস। ও যদি কয়েকদিন নাও যাও তাহলে তার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার যাওয়া প্রয়োজন। তাই বলে এমন অবস্থায়? কিছু করার নেই মা, যেতে হবে। আর তুমি এত চিন্তা করছো কেন? আমার কিছুই হবে না, বোঝার চেষ্টা করো। যদি নিতান্তই প্রয়োজন হয় তাহলে যা, সাবধানে থাকিস। আর মা, তুমি ওকে দেখে রেখো। ওর যদি কোনো সমস্যা হয় তাহলে ওকে হাসপাতালে না হয় বাসায় নিয়ে আসবে। ঠিক আছে মা। তারপর সাজিদ আর অনিকা দুজনেই বের হলো অফিসের উদ্দেশ্যে। সাজিদ বাইরে গিয়ে অনিকার জন্য দাঁড়িয়ে থাকে। সাজিদ ভেবেছিল অনিকা তাকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে অনিকা তার গাড়ি নিয়ে সোজা অফিসের দিকে রওনা দিল। সাজিদ কিছুক্ষণ গাড়িটার দিকে তাকিয়ে সেও নিজে অফিসে চলে আসে। অফিসে গিয়ে অনিকা তার সাথে যা যা করে তা ভাবলেও প্রত্যেকবার সাজিদের অপমানে গা গুলিয়ে ওঠে। সাজিদ অফিসে গিয়ে লক্ষ্য করলো সবাই কেমন কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। অবশ্য সাজিদের এই তাকানোর কারণটা অজানা নেই। কেউ কেউ তার অফিসের আশায় অবাক হয়েছে, আবার কেউ কেউ তার হাতের অবস্থা দেখে অবাক হয়েছে, আবার অনেকেই তার বাসর রাতের ঘটনা শুনতে পেরে অবাক হয়েছে। তবে তারা শেষটার জন্য বেশি অবাক হয়েছে। সাজিদ গিয়ে টেবিলে বসলো। টেবিলে বসার কিছুক্ষণ পর রিফাত আর সিয়াম আসলো। সাজিদ, তুই কি আসলে এইসব করেছিস? কোন সব? এই আমরা যা শুনলাম তা। বাদ দে ভাই। কেন বাদ দেবো কেন? সত্যি করে বল তো, তুই এসব করেছিস নাকি? তোদের কি মনে হয়? না মানে, আমার বিশ্বাস হচ্ছে না তোর মতো একটা ছেলে এরকম করতে পারিস। আমি এখন বললেও কোনো লাভ নেই, তোদের আমার কথায় বিশ্বাস হবে না। বিশ্বাস হবে না কেন? কারণ তোরা ইতিমধ্যে যা শুনেছিস, তারপর আমি যদি এখন সত্যি বলি তাহলে এটাকে তোদের মিথ্যে বলে মনে হবে। আচ্ছা, এত কথা না বাড়িয়ে বলতো তুই আনিকা ম্যামের সাথে কেন এরকম করলি? আমি যদি বলি আনিকাই আমাকে অত্যাচার অপমান করে, তার দোষগুলি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তাহলে কি তোরা বিশ্বাস করবি? আনিকা আর তোকে অপমান অত্যাচার কি বলেছিস তুই? ফাজলামো করার আর জায়গা পাস না? তোর কি মাথা খারাপ টারাপ হয়ে গেল নাকি? কিসব পাগলের মতো বকছিস? মিথ্যা কথা বলার জায়গা পাস না? যে তোকে পাওয়ার জন্য এত কিছু করলো, আমরা নিজের চোখেই তো দেখেছিলাম সে কিভাবে তোকে অত্যাচার অপমান করবে। দেখেছিস, আমি বলছিলাম না আমি বলে কোনো লাভ নেই, কারণ তোরা আমার কথা বিশ্বাস করবি না, মিথ্যা ভেবে উড়িয়ে দিবি। আরে ভাই দাঁড়া, তুই একটা কাজ কর। কি? তুই পরশ থেকে এই পর্যন্ত যা যা কিছু হয়েছে সব খুলে বল তো, একদম প্রথম থেকে বল। তোদের মনে আছে আমি যখন প্রথম এই অফিসে এসেছিলাম তখন একটু ভয় ভয় ছিলাম? হ্যাঁ, আমি খেয়াল করেছিলাম, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার, সবাই প্রথমে একটু ভয় ভয়ে থাকে। তবে আমার মনে হয়েছিল তোর ভয়টা সাধারণের থেকে একটু বেশিই ছিল। ঠিক তাই, আমার ভয়ের কারণটা ছিল আনিকা। আনিকা বা তোর ভয়ের কারণ হবে কেন? কারণ তোদের এই আনিকা ম্যামকে আমি আগে থেকেই চিনি। কিভাবে? শোন তাহলে। সেদিনের রাস্তার ঘটনাটা খুলে বলল। এত কিছু হয়ে গেছে আর আমাদেরকে একবারও বলিসনি? আমি প্রথমে এসে ভেবেছিলাম আনিকা হয়তো কাজ করানোর মাধ্যমে তার প্রতিশোধ নেবে, কিন্তু তার ভালো ব্যবহারে আমার ধারণা ভুল হয়ে যায়, তাই তোদের আর বলার প্রয়োজন মনে করিনি। এই তুই সত্যি করে বলতো কি কি হয়েছে তোর সাথে? বাসর রাত থেকে এই পর্যন্ত তার সাথে যা কিছু হয়েছে সব বলল। এত কিছু হয়ে গেছে? ভাই। তুই কি সত্যি বলছিস? আমি তো সত্যি কথাই বললাম, এখন বিশ্বাস করা না করা এটা তোদের ব্যাপার। তোর সাথে এত কিছু হয়ে গেল আর তুই প্রতিবাদ করতে পারলি না? কি হলো, তুই হাসছিস কেন? তোর সাথে অনিকা এত অন্যায় অত্যাচার করলো, তারপরে তুই কাপুরুষের মতো সব সহ্য করে যাচ্ছিস?
আচ্ছা সাজিদ, বলতো তুই কি কোনো পুরুষ নাকি কোনো হিজলা? ঠিক বলেছিস, আমি কোনো পুরুষ নই। মানে বুঝলাম না। আমি কোনো পুরুষ নই, আমি কারো ছেলে, কারো ভাই। আমি এমন একটা ছেলে যার দিকে তাকিয়ে আছে একটু সম্পূর্ণ পরিবার, যাকে এই পর্যায়ে নিয়ে আসতে তার বাবা সব টাকা খরচ করে ফেলেছে। আমি এমন একটা ছেলে যার কাঁধে রয়েছে ভাই বোনের পড়াশোনার খরচ, বোনদের বিয়ের খরচ, পরিবারের খরচ, কিন্তু সেই ছেলেটি এখন পঙ্গু। পঙ্গু? পঙ্গু না তো কি, আমার ডানটা তো ভাঙা। এই হাতটা ঠিক হতে কত মাস লাগবে আমি জানি না। যদি আমি ঠিকমতো হাতটা ব্যবহার না করতে পারি তাহলে তো পঙ্গুই হলাম না। আর কি জানি বললি, এত অত্যাচার অপমান করার পরেও আনিকাকে কিছু বলছি না কেন? না মানে আচ্ছা, আমি আজকে চাকরিটা ছেড়ে দেব এবং আনিকাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিব, কিন্তু তারপর ভেবে দেখেছিস কি হবে? তারপর আমার পরিবারের, আমার এখন যোগ্যতা থাকার পরও কেউ আমাকে চাকরি দিবে না, কারণ আমি এখন পঙ্গু। পঙ্গু হয়ে চাকরি করতে পারবো না। চাকরি না করলে টাকা আসবে না, টাকা না হলে আমার পরিবার না খেয়ে থাকবে। এমন তো না যে আমি একটা চাকরি ছেড়ে দিলে কয়েকদিনের মধ্যে আরেকটি পেয়ে যাব। এখনকার সময় তো টাকা ছাড়া চাকরি পাওয়াই যায় না। হয়তোবা একটা পরিবার কয়েকদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু মাসের পর মাস কিভাবে সম্ভব? একটু বলতো কিভাবে সম্ভব? তাদের চোখে পানি এসে পড়েছে। নাকি আমি বাসায় বসে থেকে আমার অসুস্থ বাবাকে পাঠাবো ইনকাম করার জন্য? না, কখনোই নয়। আমি পারবো না আমার বাবাকে এই বয়সে কষ্ট দিতে, পারবো না পরিবারকে না খাইয়ে রাখতে। এতটা স্বার্থপর আমার পক্ষে হওয়া সম্ভব নয়। এই জন্য যদি আনিকার অপমান অত্যাচার সহ্য করতে হয় করব, সবার সামনে কাপুরুষ হয়ে থাকতে হয় থাকবো, কিন্তু আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না। এই কথাগুলো বলতে সাজিদের কান্নায় গলা ধরে এসেছিল। সে কথা শেষ করেই ওয়াশরুমে চলে গেল। রিফাত এবং শিয়াম তাদের ভুল বুঝতে পেরেছে এবং তাদের চোখের পানি ছেড়ে দিয়েছে। সাজিদকে তারা আর ডিস্টার্ব করলো না, কারণ তারা এমনিই সাজিদকে কষ্ট দিয়ে ফেলেছে। অন্যদিকে সাজিদ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে নেয়, আর রিফাত আর শিয়াম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে তাদের নিজেদের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর তারা আবার সাজিদের কাছে যায়। সরি ভাই, বিশ্বাস কর, আমরা তোকে কষ্ট দিতে চাইনি। আমরা শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। তোর মনে আঘাত করার কোনো উদ্দেশ্যই ছিল না আমাদের। আরে বাদ দে, আমি বুঝতে পারছি। আসলে আমার না এখানে কাজ করার আর কোনো মন নাই। আরেকটা জিনিস কি জানিস? কি? আমার কেন জানি আনিকাকে ভালো লাগে। আমি মনে হয় আনিকাকে ভালোবেসে ফেলেছি। কি? তুই কি বলছিস এসব? হ্যাঁ রে ভাই, শত হোক ও তো আমারই স্ত্রী, বল। তা ঠিক, কিন্তু তুই একে ভালোবাসিস কেন? ভালোবাসি কারণ আল্লাহর রাসূল তার স্ত্রীদের ভালোবাসতেন। সেই হিসেবে আমিও আনিকাকে ভালোবাসি, তার মঙ্গল চাই, তাকে দিনের পথে ফিরাতে চাই। তোর কি মনে হয় ওর মতো এত অহংকারী মডেলার মেয়ে কখনোই দীর্ঘদিনের পথে আসবে না? ভাই, হিদায়েত কোন দিক দিয়ে আসে তা তুই ভাবতেও পারবি না। আল্লাহ তাআলা যদি আবু সুফিয়ান, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কঠিন হৃদয়ের মানুষকে হিদায়েত দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আনিকাকেও দিবেন। আমার কাজ হচ্ছে শুধু তাকে সতর্ক করা, সাবধান করা। তারপরে আল্লাহর যদি দয়া হয় তাহলে আনিকাকেও হিদায়েত দিতে পারেন। তুই সতর্ক করার পরও যদি ও আল্লাহ তাআলার দেওয়া বিধান না মানে, তাহলে তুই কি করবি? তাহলে ওর সাথে সংসার করব না। আমি চেষ্টা করব ওকে দিনের পথে নিয়ে যাওয়ার। যদি কোনো পরিবর্তন না দেখি তাহলে ওকে ডিভোর্স দিয়ে নতুন করে একটা দিনদার মেয়েকে বিয়ে করব। তারপরেও আমি একজন মুনাফিকের সাথে সংসার করতে পারবো না। আমার দরকার একটা দিনদার জীবনসঙ্গী, যে আমাকে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও জান্নাত পেতে সাহায্য করবে। বুঝলাম। আচ্ছা, তুই কি সুস্থ হওয়ার পরেও এখানেই কাজ করবে? না, আমার এখানে কাজ করার আর কোনো ইচ্ছা নেই। আমাকে যদি এই অবস্থায়ও কোনো কোম্পানি চাকরি দিত তাহলে আমি সেখানে চলে যেতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই এখানেই কাজ করতে হবে। তোরা একটু দোয়া করিস যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কেন? সুস্থ হলে কি হবে? সুস্থ হলে আমি আনিকার এসব অন্যায় অত্যাচার থেকে বাঁচতে পারবো, কারণ ও আমার এই দুর্বলতার সুযোগ নিয়েই আমার উপর অত্যাচার অবিচার করছে। যদি আল্লাহর রহমতে ভালো যাই তাহলে আর এখানে চাকরি করব না ইনশাল্লাহ। তারপর আনিকা আমাকে অত্যাচারও করতে পারবে না। ও আচ্ছা।
আচ্ছা এখন বল, ফজরের সালাত আদায় করেছিস তোরা দুজন? আলহামদুলিল্লাহ করেছি। তুই? আমিও আলহামদুলিল্লাহ। বাসায় পড়েছিস নাকি মসজিদে? আমি মসজিদে পড়ছি। মাশাল্লাহ। আর তুই? সিয়ামের দিকে তাকিয়ে বলে, আমি বাসায় পড়েছি। যাক আলহামদুলিল্লাহ পড়েছিস তো এটাই অনেক, কিন্তু চেষ্টা করবি মসজিদে পড়ার, কারণ হাসরের ময়দানে দেখবি তোরই বন্ধু ফজরের সালাত পড়েছে আর তুই নিজেও পড়েছিস, কিন্তু তার নেকির পরিমাণ তোর থেকেও 27-25 গুণ বেশি। আর ফজরের জামায়াতের গুরুত্ব ফজিলত অনেক বেশি, তাই এটাকে একটু বেশি প্রাধান্য দিবি। সাজিদ আরও কিছু কথা বলে। রিফাত আর সিয়াম মনোযোগ দিয়ে তার কথা শোনে। এটা তাদের কাছে নতুন কিছুই নয়, তারা প্রায় এরকম বিষয় নিয়ে কথা বলতো, তাই তারা কোনো প্রকার বিরক্ত হয় না। আর বিরক্ত হওয়ারও কোনো উপায় নেই, কারণ সাজিদ কোনো প্রকার আমলের ফাজলামিগুলোতে এতটা লোভনীয়ভাবে উপস্থাপনা করে যে তাদের এই আমলটাই বারবার করতে মন চায়। আগে রিফাত এবং সিয়াম ইসলামের প্রতি এতটা আগ্রহী ছিল না, কিন্তু এখন তারাও নামাজি, এমনকি নামাজের পাশাপাশি আরও ইবাদত করার চেষ্টা করে। তাদের এই পরিবর্তনের জন্য সাজিদও অনেক খুশি। কিছুক্ষণ কথা বলে তারা নিজেদের ডেস্কে চলে যায়। সাজিদ ডেস্কে বসে কাজ করছিল, এমন সময় পিয়ন এসে ডাক দেয়, সাজিদ ম্যাম তোমায় ডাকছে। আচ্ছা আপনি যান, আমি আসছি। ওকে। সাজিদ গিয়ে অনিকার কেবিনের সামনে আসলো। আসবো ম্যাডাম? বাহ বাহ, ভালোই তো। আমি তো মনে করেছিলাম তুই এখন আর আমার রুমে ঢুকতে অনুমতি নিবি না। তা কেন ম্যাডাম? কারণ এখন তো তুই আমাকে বিয়ে করে নিয়েছিস, তাই এখন তো তুই মালিক পক্ষেরই একজন। কি ব্যাপার, হাসলি কেন? আসলে এটা কোনো বিয়ে নয়, বরং ছেলে খেলা। নিজেকে মালিক পক্ষের একজন ভাবা বোকামি ছাড়া কিছুই নয়। বাহ, ভালোই তো কথা জানিস দেখছি। তা ম্যাডাম কী জন্য আমাকে এখানে ডেকেছেন? আজকে একটা মিটিং আছে দুপুর 3টার সময়। যা 2 নম্বর আলমারিতে 3 নম্বর ড্রয়ারের ফাইলটি নিয়ে আয়। সাজিদ ফাইলটা নিয়ে আসতে যায়। ফাইলটা দেখে সে অবাক হয়ে যায়। এটা তো সেই ফাইলটা যেটা সে রাতে নিয়ে আসতে গিয়েছিল। সাজিদ ফাইলটা নিয়ে অনিকার কাছে যায়। এই ফাইলটা এখানে কোথা থেকে আসলো? কি হলো ম্যাডাম, এভাবে হাসছেন কেন? তোকে এই পর্যন্ত যতবার ফাঁসিয়েছি তার প্রধান কারণই হচ্ছে এই ফাইলটা। মানে? এত মানে মানে করিস কেন? আমাকে কি তোর ডিকশনারি মনে হয়? এত মানে বোঝাতে পারবো না, বুঝে নিবি। আর শোন, দুপুরে মিটিংয়ের জন্য এই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার কিছু কাজ বাকি আছে, বাকি কাজগুলো তাড়াতাড়ি করে আমাকে দিয়ে আসবি। ওকে ম্যাডাম। কোনো ভুল যদি হয় তাহলে তোর আমি কি হাল করব তুই ভাবতেও পারবি না। এভাবে কথা বলছেন কেন? তোকে বলতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো? না মানে ভালো করেও তো কথা বলতে পারেন, তাই না? তোর ভাগ্য ভালো, তোর সাথে এরকম ব্যবহার করছি। যেরকম ব্যবহার করব ভেবেছিলাম তার তুলনায় কিছুই করছি না। আপনি কি আমাকে ক্ষমা করে দিতে পারেন না? তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যায়। যদি ক্ষমা করার ইচ্ছে থাকতো তাহলে তোকে বিয়ে করতাম না, তোকে এভাবে ফাঁসাতাম না। প্রথম কয়েকদিনেই তোর সাথে খারাপ ব্যবহার করে ক্ষমা করে দিতাম। শোন, এই আনিকা সুলতানা কাউকে ক্ষমা করতে জানে না, শুধু জানে কিভাবে প্রতিশোধ নিয়ে তার জীবন ধ্বংস করতে হয়। তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই এত প্ল্যান। যতদিন তোর জীবনে আমি থাকবো ততদিনে তোর জীবনটা আমি ঠিক তোর হাতের মতো ভেঙে গুড়িয়ে দিব। এখন চোখের সামনে থেকে সর। সাজিদ কোনো কথা না বলে কেবিন থেকে বাইরে চলে আসে। সাজিদ কাজটি দেখে অবাক হয়ে যায়, কারণ কাজটি যতটা সহজ ভেবেছিল ততটা নয়। দেরি না করে সাজিদ তারপর কাজ করা শুরু করে। কাজ করতে করতে সময় পেরিয়ে যায়। সাজিদের কাজ আরও কিছুটা বাকি ছিল। আসলে এই ফাইলটা একা একা শেষ করা একটু কঠিনই বটে। সাজিদ ফাইলটা নিয়ে অনিকার কেবিনে যায়। ম্যাম আসতে পারি? আয়। ফাইলটা কোথায়? ফাইলটা অনিকার হাতে দেয়। কাজটা এখনো শেষ করিসনি?
আসলে ম্যাডাম কাজটা আমার জন্য একটু কঠিন, তারপরেও কাজ আর কিছুটা বাকি রয়েছে। ছোট লোকের বাচ্চা, এখন এই কথা বলতে আসছিস? কয়টা বাজে খেয়াল আছে তোর? সাজিদের ঘড়ির দিকে তাকাই, এ কি, কাজ করতে করতে 2টা বেজে গেছে। সাজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ পরেই তো তারা এসে পড়বে। কাজটা যে এখনো শেষ করিস নি। এখন মিটিংয়ের প্রেজেন্টেশন কিভাবে দিব? নাকি তোর বাপ এসে মিটিংটা করে দেবে? ফকিন্নির বাচ্চা কোথাকার। ম্যাডাম আবারও বলছি, মা বাবাকে নিয়ে কিছু বলবেন না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। চেয়ার থেকে উঠে এসে গালে হাত, মাথা নিচু করে আছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। আমাকে বলিস আমার খারাপ হবে? একে তো দোষ করেছিস, আবার মুখে মুখে বড় কথা। এখনই তোকে ইচ্ছে করলে চাকরি থেকে বের করে দিতে পারি। দিব? না ম্যাডাম প্লিজ, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। আমার দোষটা কোথায় একটু বলুন। তোর দোষ হচ্ছে তুই ঠিক মতো কাজ করতে পারিস না, কাজকে অবহেলা করিস। না হয় এরকম একটা কাজ করতে বেশিক্ষণ লাগার কথা ছিল না। ম্যাডাম আমি তো চেষ্টা করছি, আর কিছুক্ষণের মধ্যেই ফাইলের কাজটা শেষ হয়ে যাবে। আমাকে আর কিছুটা সময় দিন প্লিজ। আর কতক্ষণ সময় দিব যদি শেষ করতে না পারিস? ম্যাডাম আর কিছুটা সময় দিন, আমার ফাইলটা শেষ করতে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোকে আর 20 মিনিট সময় দিলাম। যদি কাজটা না শেষ হয় তাহলে তোর কি অবস্থা আমি করব আমি নিজেও জানি না। শেষ হয়ে যাবে ম্যাডাম। সাজিদ ফাইলটা নিয়ে আবার নিচের জায়গায় আসে, কোনো কিছু না ভেবে পুরো দমে কাজ শুরু করে। কিন্তু হাতে সমস্যা থাকার তার কাজটা করতে কিছুটা সমস্যা হয়। কিছুক্ষণ পর রিফাত চলে আসে। কি ভাই, লাঞ্চ টাইম তো কখন হয়ে গিয়েছে, এখনো কি কাজ করবি? কাজ করতে করতে কিছু করার নাই, কাজটা এখনো বাকি রয়েছে। এই কাজটা শেষ না হলে আমার খবর আছে। কি এমন কাজ বাকি আছে যে তোকে এখন শেষ করতে হবে? আর বলিস না ভাই, কিছুক্ষণ পরে যে মিটিংটা হবে তারই ফাইলটার কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। আনিকাই দিয়েছে কাজটা, শেষ না হলে কিছু একটা অঘটনও ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি গেলাম। বলে রিফাত চলে যায়। আর এদিকে সাজিদ সতর্কার সহিত কাজটা শেষ করে। সে ফাইলটা নিয়ে অনিকার কেবিনে যায়। ম্যাডাম আসবো? আয়। কাজটা শেষ করেছিস? জি ম্যাডাম। কই দেখি। এই যে ম্যাম। অনিকার দিকে এগিয়ে দিয়ে অনিকা ফাইলটা দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিক থাকার পরও অনিকা সাজিদের ঠিক কাজগুলোকে ভুল করিয়ে ইচ্ছা মতন ঝাড়ি দেয়, আর সাথে মুখ বুঝে সব কিছু সহ্য করে। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন আমি আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? ম্যাডাম খিদে পেয়েছে তাই খেতে যাচ্ছি। কোনো কিছু খাওয়ার দরকার নেই, কিছুক্ষণ পর ওরা চলে আসবে। আর মিটিংয়ের কাজগুলো তো তোকেই করতে হবে। আর এখানে কয়টা ফাইল আছে, এগুলো 2 দিনের মধ্যে শেষ করবি। ম্যাডাম 2 দিনের মধ্যে এগুলো কিভাবে শেষ করব? আমি এত কিছু জানি না, কাজ ঠিক থাকলেই হলো। সময় মতো না হলে কি হবে তা নিশ্চয় বুঝতে পারছিস। ম্যাডাম আমার হাত ঠিক থাকলে আমি ঠিক সময় করে দিতে পারতাম, কিন্তু এখন তো আমার হাতটা ঠিক নেই, ঠিক মতো কাজ করতে পারি না। আমার এত কিছু দেখার দরকার নেই। যদি এতই সমস্যা হয় তাহলে চাকরি ছেড়ে দিতে পারিস, আমাদের কোনো সমস্যা নেই। তোর পদে চাকরি করার জন্য হাজার হাজার মানুষ আমাদের পেছনে পড়ে আছে। না না, আমি চাকরি ছাড়বো না। যদি তাই চাস তাহলে এইগুলো 2 দিনের মধ্যে শেষ করে আমাকে দিবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। সাজিদ এই বলে ফাইলগুলো নিয়ে চলে আসে, তারপর কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পর মিটিংয়ে লোকজন চলে আসে। সেখানে 2টো মেয়ে সহ আরও একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা সাজিদের চেনা চেনা লাগে। তাদের কাছে গিয়ে সাজিদ অবাক হয়ে যায়, আরে এ এখানে কি করছে? তো তুই তুই এখানে কি করছিস? অনিকা কষে 2টো থাপ্পড় মারল। সাজিদের অনেক অপমানিত বোধ হতে লাগলো, কারণ অনিকা তাকে অফিসে সবার সামনে মেরেছে। তার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। সে ছলছল চোখে অনিকার দিকে তাকালো। ছোট লোকের বাচ্চা, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? ও হচ্ছে দেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজনের।
ছেলে মোহাম্মদ রিয়াদ হোসাইন। তোর মতো হাজার লোককে সে নিজের চাকর বানিয়ে রাখতে পারবে, আর তুই তার সাথেই তুই তুকারি শুরু করলি। আনিকা, আমি ভাবতে পারি নাই তোমার অফিসে এসে এভাবে অপমানিত হব। কোথা থেকে কর্মচারী এসে আমাকে তুই তোকারি করছে। তোমার অফিসের চাকরিজীবীরা কি ম্যানার্স বুঝে না? তুই কি আমাদের এখানে অপমান করার জন্য আনিয়েছিস? আমি বুঝতে পারিনি এই ছোট লোকটা তোদের এইভাবে বলবে। তোরা রাগ করিস না, আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে সাজিদের কাছে আসলো। কিরে ছোট লোক, দিলি তো আমাদের সম্মান নষ্ট করে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোকে ক্ষমা করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তুই এখন তোর শার্ট খুলে আমার রিয়াদের আর দুই বান্ধবীর জুতা পরিষ্কার করে দিবি, না হলে কি হবে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। সাজিদ অবাক হয়ে অনিকার দিকে তাকালো। অনিকা শয়তানি হাসি দিচ্ছে। সে কিছু না বলে শার্ট খুলল। তার কিছু করার নেই, তাকে তার পরিবারের জন্য হলেও এরকম অপমান সহ্য করতে হবে। সাজিদ শার্ট খোলার পর সবাই অবাক হয়ে যায়। সাজিদের বডি ফিটনেস যে এত সুন্দর হবে কেউ ভাবতে পারেনি। চওড়া কাঁধ, সুন্দর বুক, সিক্স প্যাক, এক কথায় অসাধারণ বডির অধিকারী। অনিকা তো অবাক হয়ে সাজিদকে দেখছে। সাজিদের শার্ট খুলেই প্রথমে অনিকার কাছে যায়, গিয়ে হাঁটু গেড়ে বসে একটি পা নিজের হাঁটুতে রাখে, তারপর তার জুতোটি পরিষ্কার করে দেয়। এইভাবে করে সে রিয়াজ সহ বাকি দুই বান্ধবীর জুতো পরিষ্কার করে দেয়। তাকে এই অবস্থা দেখে রিয়াজ সহ দুজন হো হো করে হেসে ওঠে। সাজিদের চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে, কষ্টে যেন তার বুক ফেটে যাচ্ছে। সাজিদ ভাবতে পর্যন্ত পারেনি অনিকা তাকে সবার সামনে এতটা ছোট করবে। লজ্জা আর অপমানে তার মরে যেতে ইচ্ছা করছিল। সে জুতা মুছে অনিকাকে বলল, ম্যাডাম, আপনাদের জুতা মোছা হয়ে গেছে। ঠিক আছে, এবার যা, আর কখনো যাতে এরকম করতে না দেখি। বুঝলি তো ছোট লোক, আমার সাথে খারাপ ব্যবহার করার কি পরিণতি হয়। হা হা হা। আজকের ঘটনা যদি ওর মনে থাকে তাহলে কোনোদিনও সে আর এরকম করার সাহস পাবে না। এই আপনারা সবাই চলুন, মিটিংটা শুরু করি। অনিকা তার অফিসের দুজন এবং রিয়াদের নিয়ে মিটিং রুমে যায়, আর এদিকে সাজিদ চোখের পানি মুছে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে শার্টটাকে কিছুটা ঝেড়ে আবার পরে নেয়, তারপর হাত মুখ ধুয়ে জায়গা মতন চলে আসে। নিজের টেবিলে আসার পর তার কাছে রিফাত আর শিয়াম চলে আসলো। ভাই, আমি ভাবতে পর্যন্ত পারছি না ম্যাডাম এটা কি করে করতে পারলেন। ও কি মানুষ নাকি মানুষ রূপের পশু? এত অপমান কি কেউ এই পর্যন্ত তার স্বামীকে করেছে? ভাই বাদ দে। কি বাদ দেবো? হ্যাঁ, কি বাদ দেবো? তোকে ও এইভাবে অপমান করলো, তারপরও তুই কিছু বলিস নাই? কি হয়েছে তোর? হ্যাঁ, আমার হাত পা বাঁধা রে ভাই, আমার যার কিছুই করার নাই। আমার পরিবারকে ঠিক মতো রাখতে হলেও যা করতে বলবে আমাকেও তাই করতে হবে, কারণ আমি যে এখন চাইলেও কোনো চাকরি পাবো না, তাই এখন আমাকে এই অত্যাচার অপমানগুলো সহ্য করতে হবে। আল্লাহ তুমি আমার এই ভাইটাকে আর কষ্ট দেবে না। ভাই, তুই এই অফিস ছেড়ে চলে যা প্লিজ। আমরা তোকে এত অপমানিত হতে দেখতে পাচ্ছি না। লাভ নেই, আমার বাবা এখন অসুস্থ, তার চিকিৎসা, ভাই বোনের পড়ালেখার খরচ সহ সংসারে সকল কিছু এখন আমাকেই দেখতে হবে। আর আমি যদি বাসায় গিয়ে পড়ে থাকি তাহলে আমার পরিবারটা কিভাবে চলবে? নাকি তাদের না খেয়ে থাকতে বলবো? শোন ভাই, আনিকা এখন ভুল পথে আছে, তার অন্তর এখন অহংকারে ভরা, কিন্তু তার এই অহংকার বেশি দিন থাকবে না। সব অহংকার আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন। শুধু একটু ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করতে হবে। দোয়া করি ভাই, আল্লাহ তোকে তাড়াতাড়ি সুস্থ করুক। তোকে এই অবস্থায় দেখে আমাদের খুব খারাপ লাগছে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা চাইলে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। যে আল্লাহ রাতের পর সকাল দিতে পারেন, সে আল্লাহ কষ্টের পরেও সুখ দিতে পারেন। শুধু একটু সময়ের অপেক্ষা, আর আমি সেটাই করছি। সাজিদ আরও কিছু কথা বলে ফাইলগুলো কাজগুলো শুরু করে, আর অন্যদিকে অনিকা রিয়াদের সাথে মিটিং শেষ করে। রিয়াদের কোম্পানির সাথেই অনিকার মিটিং ছিল আজ। রিয়াদ কয়েকদিনের জন্য দেশে এসেছে, আবার আগামী পরশু চলে যাবে বিদেশে। আর সাজিদ রিয়াদকে দেখে চমকে ওঠার কারণটা পরে জানতে পারবেন। গল্পের সাথেই থাকুন। অনিকা মিটিংটা শেষ করে বের হয়ে এসে দেখে সাজিদ এখনও কাজ করছে। অনিকা গিয়ে সাজিদকে বলে, আজকে আর কাজ করতে হবে না, বাকি যে কাজগুলো আছে
সেগুলো বাসায় গিয়ে করিস। সাজিদ মাথা নাড়ায়। অনিকার সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই তার, কিন্তু সাজিদ লক্ষ্য করলো অনিকা রিয়াদের হাত ধরে আছে। তার একটু খারাপ লাগলো। সাজিদ তার দিকে না তাকিয়ে অফিসের বাইরে বের হয়ে আসে। সাজিদ রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো রিক্সা পায় না। সাজিদ দেখতে পেল অনিকা আর রিয়াদ একসাথে হাত ধরে গাড়ির ভিতরে উঠল। তারা কোথায় যেন যাচ্ছে, আর বাকি দুজন মেয়ে আরেকটা গাড়িতে উঠে অন্যদিকে চলে যায়। তারপরে সাজিদের সামনে একটি অটো রিক্সা আসে। তার কেন যেন ইচ্ছে করলো অনিকা রিয়াদ কোথায় যাচ্ছে সেটা দেখতে। সে অটো রিক্সায় উঠে চালককে বলল ওই গাড়িটা ফলো করতে। ফলো করতে করতে সাজিদ দেখতে পেল গাড়িটা একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। অনিকা রিয়াদ মিলে দুজনেই সেখানে নেমে গেল। সাজিদ ভাড়া মিটিয়ে দিয়ে দেখলো তারা এক টেবিলের মধ্যে বসে একসাথে খাবার খাচ্ছে। সাজিদের আর বুঝতে বাকি রইল না রিয়াদই তার বয়ফ্রেন্ড। রিয়াদ অনিকাকে খাইয়ে দিচ্ছিল আর অনিকা রিয়াদকে। এই দৃশ্য তার কাছে অনেকটাই বেদনাদায়ক। সে আর সহ্য করতে না পেরে বাসায় চলে আসে। ইস, কি এমন বড় ক্ষতি হতো যদি তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে। আমি কি এতই দোষী? আমার সাথে কি একটু ভালো করে কথা বলা যায় না? আমাকে অপমান করতে কি তোমার এত ভালো লাগে? আমি কি তোমার এতটুকু খারাপ চাই? শেষে কিনা একটা ঠকবাজের প্রেমে পড়লে যে তোমার শুধু ক্ষতি করবে। কিন্তু আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি চাও আর নাই চাও। এই সাজিদ তোমার অফিসে কি করছে? তুমি কি সাজিদকে আগে থেকেই চেনো নাকি? না, মানে আসলে একবার বোধহয় পরিচিত হয়েছিলাম। একবার পরিচিত হলে তো সাজিদ তোমার প্রথম দেখায় এভাবে তুই তুকারি করতে পারে না। আহা, তুমি বলো না সাজিদ তোমার অফিসে কি করে? ও আমার অফিসেই কাজ করে, আর যার কথা আমি তোমাকে ফোনে বলি সে হচ্ছে এই সাজিদ। কি এই তোমার স্বামী সাজিদ? এত উত্তেজিত হওয়ার কি আছে? রিয়াদ ঢোক গিলে বসে। তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করে। তাহলে এই সেই সাজিদ? তাকে তো এখন চেনাই যাচ্ছে না। আমি তো মনে করেছিলাম কে না কে। কি হলো, তার নাম শুনে তুমি এবার চুপসে গেলে কেন? আর তোমার কপালে বেয়ে ঘাম ঝরছে কেন? না, কিছু না কিছু না। কিছু তো একটা হয়েছে, না হলে তুমি তার নাম শুনে ভয় পেলে কেন? কি হলো, কথা বলো। রিয়াদ হঠাৎ করে মুখে শয়তানি হাসি দিতে থাকে। অনিকা তার কিছুই বুঝে উঠতে পারে না। এখন আবার হাসছো কেন? না, কিছু না। আচ্ছা অনিকা, তুমি কি সাজিদকে ভালোবেসে বিয়ে করেছো? মানে বলতে চাচ্ছি যে ওর সাথেই কি তুমি সারা জীবন থাকতে চাও? কি যে বলো না, আমি ওকে ভালোবেসে বিয়ে করব? কখনোই নয়। আমি তাকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি তো জানোই আমার প্রতিশোধ নেওয়ার কারণ। আর ওর সাথে আমি সারা জীবন থাকবো কেন? তুমি তো আছো না। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে তাকে ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করে নিব। রিয়াদ তখন শয়তানি হাসি দিয়ে অনিকার দিকে তাকায়। তারপর বলে, তুমি যদি বলো তাহলে আমি আরও ভালোভাবে তোমার প্রতিশোধ নেওয়ায় সাহায্য করতে পারি। অবশ্যই। রিয়াদ তাকে আরও কয়েকটা বুদ্ধি দেয়। অনিকাও তার বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। অনিকাও তার কথাই রাজি হয়ে যায়। প্রতিশোধের নেশায় অনিকা অন্ধ হয়ে আছে। না হলে সে বুঝতে পারত রিয়াদ তাকে কতটা নিকৃষ্ট বুদ্ধি দিয়েছে। অনিকা সেই দিনের মতন বাসায় চলে আসে। সাজিদ রেস্টুরেন্টে আর দাঁড়িয়ে না থাকে, বাসায় চলে আসে। তাকে বাসায় একা আসতে দেখে তার মা জিজ্ঞাসা করলো, কিরে, অনিকা তোর সাথে আসলো না? নিশ্চুপ, তার কথা বলতে ভালো লাগছে না। কি হলো, কথা বলছিস না কেন? ওর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেইগুলো করেই সে আসবে। তো তুই তাকে সাথে করে নিয়ে আসবি না? আম্মু, আমার ভালো লাগছে না, প্রশ্ন করো না তো। তুই এমন কেন করছিস? কি রকম করছি? তোর কি শরীর খারাপ লাগছে? না আম্মু, আমি একদম ঠিক আছি। ও আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আমি খাবার দিয়ে আসছি। সাজিদ ভিতরে গেল ফ্রেশ হতে, আর তার আম্মু এক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে।
সত্যি ছেলেটা কেমন বদলে গেছে। আগে সব সময় হাসি খুশি ভদ্র থাকতো, আর এখন কেমন যেন হয়ে গেছে। তার আম্মু এসব ভাবতে ভাবতে টেবিলে খাবার বাড়ছে। সাজিদ এসে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে সে কিছুক্ষণ তার রুমে বিশ্রাম নিল। তার কিছু সময় পর মসজিদে আসরের সালাতের আজান দিল। সাজিদ উঠে উঁচু করে মসজিদে গেল আসরের সালাত আদায় করতে। সাজিদ মসজিদে যাওয়ার পর অনিকা বাসায় চলে আসে।